আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি সকাল, সুন্দর সকাল রাজশাহীকে বিদায় বলে দেওয়ার সময় এসেছে। শরীরটা হালকা খারাপ ছিল, সকালবেলায় বের হয়ে গেলাম আজকে। মাঝখানে রাজশাহীতে 2 দিন ছিলাম। তো এখন আমরা যাচ্ছি চাপাইয়ের উদ্দেশ্যে। আমাদের ফুয়েল নিতে হবে যে কোনো একটা জায়গা থেকে। দেখি এক দাগ যখন চলে আসবে তখনই ফুয়েলটা নিয়ে নিব। ফুয়েলের হিসাবটা ঠিক মতন রাখতে পারতেছি না, দেখি এবার একটু রাখার চেষ্টা করব। আসলে টাঙ্কি একদম পুরো খালি করতেছি না, তো সেই জন্য আর কি হিসাবটা রাখা হচ্ছে না। রাজশাহীটা চমৎকার ছিল 2 দিন, যদিও পায়ে হেঁটে বেরিয়েছি, রাত্রেবেলা ভিডিও করিনি, আর সারাদিন একটু রেস্টে ছিলাম। এখন আমাদের যাত্রা হচ্ছে চাপাই। রাজশাহীর সকাল খুব সুন্দর, সকাল দুপুর বিকাল একটু জাস্ট দেখুন কি পরিমাণ সুন্দর পরিচ্ছন্ন। রাত্রে একদমই ঘুম হয়নি। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি যেই হোটেলে যেই রুমটাতে ছিলাম সেটার একটা কোনায় লেখা ছিল, প্রথম যেদিন গেলাম রাত্রে দেখতে পেলাম যে একটা কোনায় লেখা ছিল যে আমি সুইসাইড করতে বাধ্য হলাম। তো এটা দেখার পর আমার রাসেল ভাইয়ের ভূত এফএমের কথা মনে পড়ে গেল। মানে এটা দেখার পর ঘুম আসতে একটু সমস্যা হচ্ছিল, আসলে কি এই রুমে কি সুইসাইড হয়েছে কিনা বা আমার সাথে কোনো কিছু ঘটবে কিনা জানি না। আজকের জার্নিটা অনেক লম্বা হবে। চাপাই থেকে আমরা আরও কিছু দূরে যাওয়ার চেষ্টা করব। আমার নেক্সট ব্রেকের যে জায়গাটা হবে সেটা হবে রংপুর, কারণ আমি চাচ্ছি 31 তারিখের আগেই ঢাকা ব্যাক করার জন্য, 30 তারিখ বা 29 তারিখ। সেজন্য একটু ভালো পরিমাণ রাইড করতে হবে। সেজন্য 2 দিন আমি রংপুরে থাকার ইচ্ছা পোষণ করেছিলাম, সেখানে আমি 1 দিন রংপুর থাকবো। আর রাজশাহীতে 2 দিন হয়ে গেছে, কিছু করার ছিল না, শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে আর কি রাজশাহীতে 2 দিন থাকলাম। তো আশা করি চাপাই 1 ঘন্টার ভিতরে পৌঁছে যেতে পারবো। মাঝখানে রাজশাহী শহরের সৌন্দর্যটা আপনাদেরকে না দেখালেই নয়, সেজন্য আর কি প্রথমে ভিডিওটা করা। এখান থেকে একদম সোজা রাজশাহীর রোড, আমি জিপিএসে দেখতে পাচ্ছি একদম পুরো সোজা। তো এখান থেকে রাজশাহী দেখাচ্ছে আর 47, চাপাই দেখাচ্ছে আর 47 কিলোমিটার। তো আশা করি এই পথটা খুব সুন্দর হবে। রাজশাহী শহরটা আসলে মনে ধরে গেছে, এর আগেও ভালো ছিল, ভালো লাগছিল, এবারও ভালো লাগছে। রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলে না, অস্থির রকম সুন্দর লাগে, একদম পরিচ্ছন্ন। সকালে যেই রকম, দুপুরে সেই রকম, এবং রাত্রেও সেম টু সেম। এবং প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে, যা দেখতে পেলাম। একটা ব্যাপার লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, বিশেষ করে সেনাবাহিনী। অনেক জায়গায় তাদের বড় বহর আমি খেয়াল করেছি, বিশেষ করে ফরিদপুরের দিকে। রাজশাহী নব থিয়েটার নাকি এটা, ও মিলনায়তন কেন্দ্র হতে পারে কোনো, যদি এতটুকু ঘোরা হয়নি। বাট আফটার অল রাজশাহীটা চমৎকার ছিল। রাজশাহী, বিশেষ করে রাজশাহী শহরটা, সেটা না বললেই নয়। সুন্দরকে সুন্দর বলাই শ্রেয়, ভালোকে ভালো বলাই শ্রেয়। বাট আমরা আমাদের লাইফে এই জিনিসটা করতে খুব অপারক। গরু দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কোন দিকে মোড় নেয়। আমার মনে হয় পিছনের ব্যাগটা বাঁধা একটু ঝামেলা হয়েছে, ব্যাগটা অতিরিক্ত ভারী হয়ে গেছে, এবং আমি কাপড় চোপড় একটু বেশি এনে ফেলছি মনে হয়। শীতের জামাটা থাকলেই ভালো হইতো, যদিও বাকি জামা কাপড়গুলো, গেঞ্জিগুলো, এগুলো একটু কম হলেই হতো। বাট গেঞ্জি বা অন্যান্য জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে। তারপরে আবার আরও অনেক কিছু আনুষঙ্গিক ইলেকট্রিক ডিভাইস আছে, সেগুলোর জন্য আর একটু বেশি ভারী বলে মনে হচ্ছে। যদিও ব্যাগটা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে। দেখা যাক, কয়েকটা আইল্যান্ড পড়লেই বোঝা যাবে যে ব্যাগের অবস্থা কী। তো সামনের দিকে ঝুঁকে পড়ছে ব্যাগটা। এই জেলা পরিষদের কাছে আছি, এই যানজট পেরিয়ে ভালো একটি নিরিবিলি জায়গায় গিয়ে কথা বলা শুরু করি, মানে হাইওয়েতে ওঠার পর। আমরা শহরের কোলাহল ছেড়ে চলে আসছি হাইওয়েতে। যদিও গাড়ির চাপ সকালবেলা একটু কম, তারপরেও স্থানীয় যে পরিবহনগুলো, সেই পরিবহনগুলো খুবই প্যারা দিচ্ছিল, সেই কারণে একটু সময় নিয়ে নিলাম। এখান থেকে আর প্রায় 30-35 কিলোমিটার দূরেই আমাদের গন্তব্যস্থল, প্রথম গন্তব্যস্থল আজকের চাঁপাইনবাবগঞ্জ। তো চলুন চাঁপাইনবাবগঞ্জের নামকরণের ইতিহাস সম্পর্কে হালকা পাতলা কিছু জেনে নেই, এবং এর দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে জেনে নেই, কিছুটা তথ্য জেনে নেই, আর আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকি। প্রথমে চলুন জেনে নেই চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পর্কে কিছু তথ্য। মোট 1744 বর্গ কিলোমিটার আয়তনের চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান বাংলাদেশের মানচিত্রের সর্বপশ্চিমে। এর উত্তর পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজশাহী জেলা ও নওগাঁ জেলা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশে বিভাগের আগে এটি মালদা জেলার একটি অংশ ছিল। 1947 সালে এটি মালদা থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তান অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসাবে গণ্য হয়। 1984 সালে একটি একক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও জানেন। এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয়, যার ফলে একে আমের রাজধানীও বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু, যার কারণে একে আমের শহর বলা হয়। এবার জেনে নেই চাঁপাইনবাবগঞ্জের নামকরণের ইতিহাস সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিককালের। জেলাবাসী দাবির মুখে 2001 সালের 1 আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। পূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক ব্রিটিশ আমলে এই অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্রমিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এই স্থানের নাম হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমলের মহেশপুর গ্রামের চম্পাবতী মতান্তরে চম্পারানী বা চম্পাবাই নামে এক সুন্দরী বাইজি বসবাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তার নামানুসারে এই জায়গার নাম হয় চাঁপাই। এই অঞ্চলে রাজা লক্ষিন্দরের বাসভূমি ছিল। লক্ষিন্দরের রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেই উৎপত্তি হয় চাঁপাইয়ের। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা গ্রন্থের প্রথম খণ্ডে বর্ণিত লাউসেনের শত্রুরা জামুতিনগর দিয়ে গৌড়ে প্রবেশ করে। বর্তমানে বোলাহাট উপজেলার জামবাড়িয়া পূর্বে জামুতিনগর নামে পরিচিত ছিল। এসবের উপর ভিত্তি করে কোনো গবেষক চাঁপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পকনগর বলে স্থির করেছেন এবং মত দিয়েছেন যে চম্পক নাম থেকে চাঁপাই নামের উদ্ভব হয়েছে। 1971 সালে চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চাঁপাইনবাবগঞ্জবাসীর অংশগ্রহণ ছিল সর্বাত্মক ও স্বতঃস্ফূর্ত। স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ শহরকে পাক বাহিনীর কবল থেকে মুক্ত করা সম্ভব হয়। 10 ডিসেম্বর তারিখে মুক্তিযোদ্ধারা মহানন্দা নদীর অপর পার থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য অগ্রসর হন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তৎকালীন সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামানের নির্দেশে প্রায় 50 জন যোদ্ধার এই দলের নেতৃত্ব দেন। মহানন্দা নদীর তীরে বারঘড়িয়া গ্রামে এসে তিনি উপস্থিত হলেও 13 ডিসেম্বরের পূর্বে তিনি নদী পার হয়ে শহরে প্রবেশ করতে পারেননি। ওই দিন রাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে 3টি ভাগে বিভক্ত করে শহর আক্রমণের জন্য প্রেরণ করেন। তিনি নিজে একটি অংশের নেতৃত্বে থাকেন এবং সহযোদ্ধাদেরকে নিয়ে গভীর রাতে মহানন্দা পেরিয়ে শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হন। রেহাইচর নামক স্থানে শত্রু সেনাদের সঙ্গে তার লড়াই হয়। বীরদর্পে যুদ্ধ করে জাহাঙ্গীর যখন পাক বাহিনী ও তাদের দোসরদেরকে রণাঙ্গন থেকে পশ্চাৎপসরণ করতে বাধ্য করছিলেন, তখনই শত্রুর নির্মম বুলেট এসে তার কপালে বিদ্ধ হয়। শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার বীরত্বপূর্ণ লড়াই ও সাহসী রণপরিকল্পনার কারণে 15 ডিসেম্বর তারিখে চাঁপাইনবাবগঞ্জ শহরকে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করতে সক্ষম হন। শহীদ জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাথা অমর হয়ে আছে চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের মুক্তিপাগল জনগণের হৃদয়ে। মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জবাসী গৌরবময় ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টরে বিভক্ত হয়েছিল, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ 7 নম্বর সেক্টরের আওতাভুক্ত হয়ে মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে 16 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়। মহান স্বাধীনতা যুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গৌরবময় সন্তান হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, মেজর গিয়াসউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাইয়ুম খান। চলুন এবার আমরা জেনে নেই চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ, যেখানে চাইলেই সময় কাটিয়ে আসা যায়। ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ পার্ক, ধোয়াখানা, শাহ নেয়ামতুল্লাহের মাজার, চামচিকা মসজিদ, দারাসবাড়ি মসজিদ, ধানিয়াচক মসজিদ, স্বপ্নপল্লী, নাচল রাজবাড়ি, রহনপুর নওদা বুরুজ, গোয়াইনবাদ 7টি, নীলকুঠি, মহানন্দা নদী, সুরলার তেঁতুল গাছ, স্বপ্নপল্লী পার্ক, টাঙ্গন পিকনিক পার্ক, কানসাটের জমিদার বাড়ি। এবার চলুন আমরা কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম জেনে আসি যাদের জন্ম হয়েছিল এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে। গোলাম আরিফ টিপু, 21 পদকপ্রাপ্ত। ইলা মিত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ। প্রফেসর মোহাম্মদ রফিকুন নবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা চিত্রশিল্পী মঞ্জুর আলম বেগ, বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের প্রতীক্ষিত। বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান শেলী, 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, একজন বাংলাদেশি শিক্ষাবিদ। রানী ভবানী, রাজশাহীর জমিদার। সেলিনা হোসেন, বাংলাদেশের কথাসাহিত্যিক।
তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু তথ্য, সংক্ষিপ্ত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নামকরণের ইতিহাস। আশেপাশে প্রচুর পরিমাণ খালি মাঠ, রাস্তাটা একদম ওয়াও না? আমার ম্যাপ দেখাচ্ছে একদম পুরো সোজা যেতে হবে, একদম পুরো স্ট্রেট। এরকম নিরিবিলি রোড চরম লাগে। আশেপাশের ক্ষেত থেকে শস্য কৃষকরা ঘরে উঠিয়ে ফেলছে। সোনা মসজিদ 66 কিলোমিটার। এখানে রোড সাইডে যেই ডিস্টেন্স বোর্ড আছে সেখানে দেখাচ্ছে, বাট সোনা মসজিদে আমরা যাব না, খুব আক্ষেপ থেকেই যাবে। এখানে রাজশাহীতে দেখলাম অনেক জায়গা ইকো জোন আছে, মানে বড় একটা জায়গা নিয়ে ইকোনমিক জোন গড়ে উঠছে। কিছু জায়গায় চাইনিজ কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে চায়নার উদ্যোগে বা চায়নার সহযোগিতায়, হয়তোবা দেখতে পেয়েছিলাম অনেক চাইনিজরা সেখানে আছে। তা এই রাস্তায় গাড়ির চাপ বলতেই নেই। জোস, ছোট ছোট গাছ, মাঝখান দিয়ে মহাসড়ক, কি চমৎকার। আশেপাশে বাড়ি নেই, ভয়টাও একটু কম যে বাসা থেকে কেউ দৌড় দিয়ে বের হবে নাকি, বাট ভয় একটা আছে, সেটা হলো কুকুরের। ফট করে যদি দৌড় দিয়ে বের হয়ে যায় সেক্ষেত্রে মহা বিপদে পড়ে যাব। আবারও ধন্যবাদ জানাই সাওয়ারিকে এবং হুন্ডা সেলস পয়েন্ট উত্তরা, এদেরকে আমাকে নানাভাবে সাহায্য করার জন্য, বিশেষ করে জীবন ভাইকে অনেক রকমভাবে আমাকে হেল্প করেছে বা করতেছেন এখন পর্যন্ত। আপনারা আপনাদের বাইক চাইলে এক্সচেঞ্জ, ক্রয় বিক্রয় সব কিছুই করতে পারেন সাওয়ারিতে। অনেকে আপনারা জানেন যারা বাইক লাভার আছেন, সাওয়ারি একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে নিজেদেরকে এখন ইতিমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলছে এই বাইকিং সেক্টরে, যে বাইক সেল, পারচেস এবং এক্সচেঞ্জে। বিশেষ করে তাদের সবথেকে বড় কয়েকটা গুণের ভিতরে হচ্ছে গিয়ে তারা সেকেন্ড ওনারের বাইক খুব কমই ক্রয় করে। যদি তাদের গাড়ি, মানে ওই ওনারের গাড়িটা যদি সেকেন্ড ওনার যদি তাদের কাছ থেকে নিয়ে থাকে, সেক্ষেত্রে নাম পরিবর্তন করলে তারা রাখে। আর 10,000 কিলোমিটারের উপরের বাইকগুলো তারা খুবই কম নেয়, শতকরা 10%-এর মতন। আমি দেখেছি 10 বা 20%-এর মতন। মানে তারা একটা ক্লাস মেনটেন করে চলেছে। যারা বাইক লাভার আছে, যারা ঘন ঘন বাইক চেঞ্জ করে, ক্রেজি আছে, মানে একটা মিডল এজ যারা, মানে 20 to 35-এর ভিতরে বা 20 to 40-এর ভিতরে, তাদেরকে টার্গেট করেই। তো তাদের কাছে সব ধরনের বাইক পাবেন, ইন্ডিয়ান, ব্র্যান্ড নিউ বা অফিসিয়াল, আনঅফিসিয়াল, ইন্দু, থাই, যে কোনো ভার্সনের। বাট একটু নজর রাখতে হবে। আর আপনারা হুন্ডার যে কোনো বাইক ক্রয়ের জন্য চোখ রাখতে পারেন হুন্ডা সেলস পয়েন্টে। তারা হুন্ডার অথরাইজ ডিলার। হুন্ডার স্পেয়ার পার্টসের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। স্পেয়ার পার্টস নিয়ে আলোচনা করেছি এর আগে একটি ভিডিওতে। স্পেয়ার পার্টস কোনো ঝামেলাই হবে না, হয়তো বা আপনাকে একটু ওয়েট করতে হতে পারে, ঠিক আছে? বা বলে যে অ্যাভেলেবেল নাই বা ওই রকম কোনো কিছু না। জার্নি শুরু করার পরে বুঝতে পারছিলাম যে আমার পিছনের ব্যাগটা বাঁধা একটু ঝামেলা হয়েছে। এই যে একটু এবড়ো রাস্তায় বুঝতে পারছি যে ব্যাগটা বাঁধা আসলে ঝামেলা হয়েছে। চাপাই পৌঁছার পর সব কিছু ঠিকঠাক করে নেব। এই রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক চলাচল করে, সেজন্য বোঝা যাচ্ছে যে এখানে মাটি পড়ে আছে, বোঝাই যাচ্ছে। এজন্য একটু এবড়ো হয়ে আছে। বৃষ্টি হলে কিন্তু এই মাটিগুলো কাদায় পরিণত হবে, তখন কিন্তু পিচের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। সো এই ব্যাপারে সচেতন থাকা খুব দরকার। আমরা অলরেডি চাঁপাইনবাবগঞ্জে ঢুকে গেছি। আমার সিগনেচার পিকচারটা তুলেই কথা বলা আরম্ভ করলাম। আর বেশি দূরে নয়, জাস্ট 5 কিলোমিটার দূরেই চাঁপাইনবাবগঞ্জ, মানে মেন টাউনটা যতটুক দেখতে পাচ্ছি। সো সেখানে জাস্ট একটু চা আর আমার একটা বদ অভ্যাস আছে, সেটা কমপ্লিট করার পরেই আমরা আবার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিব। এ যাবৎ পর্যন্ত 740 কিলোমিটার রাইড করা হয়েছে আমার, ঢাকা থেকে বের হওয়া অবধি। যতগুলো টাউন আমি, মানে শহর আমি ঘুরেছি বা যতটুকু রোড ডিস্টেন্স কভার করেছি। হ্যাঁ, এর মাঝখানে আমি শ্বশুরবাড়ি বেরিয়েছি কয়েকদিন, সেখানে কিছু গ্রামের ভিতরে রাইড করা হয়েছে। সো কিছু জায়গা উল্টাও ঘোরা হয়েছে, কিছু জায়গায় আপ ডাউন করা হয়েছে। যেমন ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুজিবনগর গিয়ে আবার ফিরে আসা হয়েছে।
যদিও বা অনেকে আমার ভিডিওটা যদি দেখে তাহলে আমার রুট প্ল্যানিং সম্পর্কে একটু নেতিবাচক ধারণা নিতে পারেন বা একটু হাসাহাসি করতে পারেন, বাট আমারটা আমি জানি কী জন্য আমি এই যে কুকুর যেটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই রাস্তায় মানে রাইড করার সময়। সো আমার রুট প্ল্যানিং সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো যে কীভাবে আমি আমার রুট প্ল্যান করেছিলাম এই পার্ট 1-এ। এখন আমি এক চান্সে কিন্তু পারতাম 64টা জেলা কভার করতে, চাইলে পারতাম, হয়তো বা কষ্ট হইতো, 1 মাসের জন্য বের হওয়া লাগতো ঘর থেকে, সেটা আমি করতে চাইনি কারণ জানুয়ারি মাস একটু ঝামেলা আছে, বাচ্চাকে নতুন স্কুলে দেওয়া হয়েছে, সেখানে একটু কাজবাজ আছে, সেজন্য একটু ব্রেক আমার নেওয়া লাগবে। তাছাড়া এক ভাগ্নির বিয়ে আছে, সেটা অ্যাটেন্ড করার দরকার, সেজন্য আমি 2টা ভাগে ভাগ করেছি আমার টোটাল 64 জেলা কভার করাটাকে। সো আমার কথা হচ্ছে আমি জাস্ট রুট ট্যুর দেবো, কোনো ডেস্টিনেশন ফিক্সড করে রাখিনি যে এটাই আমার 64 জেলায় পা পড়লেই হলো, এবং একটি করে সিগনেচার পিকচার যেটা আমি আমার বেডরুমে প্রিন্ট করে রাখবো, সাজিয়ে রাখবো। সো আশা করি আমার পয়েন্ট আপনারা বুঝতে পারছেন। তো চাঁপাইনবাবগঞ্জের রুট ট্যুরটা এখানেই শেষ হলো। পরবর্তী জেলার ভিডিও দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওতে ঝাঁপিয়ে পড়বেন আশা করি। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগে থাকলে বা কথাগুলো ভালো লাগে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আর আপনার গতানুগতিক সমালোচনা, আলোচনা সব কিছু কমেন্ট, ভালো লাগা খারাপ লাগা সব কিছু কমেন্ট করে আপনাকে জানাতে পারেন। কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন, ভালো লাগবে তাহলে সামনে গিয়ে যেতে। সো চাঁপাইনবাবগঞ্জ এতটুকুই। আসসালামু আলাইকুম।